কলিং আন্ধেরি চেকপোস্ট কামিং, কলিং আন্ধেরি চেকপোস্ট। একটা গাঢ় সবুজ রঙের গাড়ি আপনাদের দিকে আসছে, প্লিজ ওটাকে দাঁড় করান। আই রিপিট, একটা গাঢ় সবুজ রঙের গাড়ি আপনাদের দিকে আসছে, ওটাকে দাঁড় করান। ওভার অ্যান্ড আউট। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ফাস্ট ফাস্ট, আরো তাড়াতাড়ি। আরো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বাদিকে নে, বাদিকে নে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাম সিং, ডান দিক থেকে বার কর, তাড়াতাড়ি। ও নো, এই ট্রাফিকগুলো হয়েছে একরকম। স্যার, ওই গাঢ় সবুজ রঙের গাড়িটা টাইসার চেকপোস্টে প্রথম দেখা গেছিল। চেকপোস্টে? হ্যাঁ, ওখানে নাকাবন্দি ছিল স্যার, কিন্তু ওই ভ্যান কনস্টেবলকে ঘায়াল করে বেরিয়ে গেল স্যার। এসব কতক্ষণ আগে হয়েছে? এইসব কিছু মিনিট আগেই হয়েছে স্যার। ওই ভ্যানটা এখন কোথায়? স্যার, ওটা সার্ভিস রোডের দিকে ঘুরে গেল। তার মানে ও আন্ধেরির দিকেই আসছে তো? হ্যাঁ স্যার, স্যার আমাদের থেকে অনেকটা এগিয়ে। স্যার, ট্রাফিক প্রচুর আছে, আমরা ধরতে পারছি না ওদের। আমরা সামনেই আছি, ওই রোডের দিকেই যাচ্ছি। তুমি সমস্ত মোবাইল পেট্রোলিং ভ্যানকে ইনফরমেশন দিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার। ওকে, তাড়াতাড়ি সার্ভিস রোডের দিকে চলো। দয়া গাড়ি জোরে চালাও, উনি ওই ভ্যান নিয়ে এইদিকেই আসছে। একবার এই রাস্তায় আসুক, ধরে নেব। এটা তো ওই ভ্যানটাই মনে হচ্ছে। নাম্বারটায় মাটি লেগে রয়েছে না? MH02 আর 5, এই মাঝখানে কি লেখা আছে? 4 আছে না কিছুই বোঝা যাচ্ছে না। মাই গড, ওই ভ্যানের নাম্বার MH02 আর শেষ নম্বর 5। সমস্ত চেকপোস্টে এই নম্বর আর ভ্যানের ব্যাপারে বলো। বলো যে ওর নাম্বার প্লেটে অনেক মাটি লেগে আছে। ওকে স্যার, কলিং গীতানগর চেকপোস্ট, কলিং গীতানগর চেকপোস্ট কামিং। একদম সেম কেস। লাশটাকে কেটে আবার সেলাই করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে একই রকম এই দ্বিতীয় লাশ। মনে হচ্ছে সবে সেলাই করা হয়েছে। সব করছেটা কি? হ্যালো। হ্যালো বাবা। বাবা? দেখো শোনা, তুমি হয়তো ভুল নাম্বার ডায়াল করেছো। হ্যালো। 96686647। হ্যাঁ আমি ইন্সপেক্টর অভিতের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলছি, বলুন। 1 মিনিট কথা বলুন। হ্যালো বাবা, তুমি ফোনটা কেন কেটে দিলে? আমি তোমার ছেলে বিক্রম বলছি, পুনে থেকে। বিক্রম? দেখো শোনা, এই নাম্বারটা তোমার বাবার নয়। তুমি নাম্বারটা চেক করে দেখো, হয়তো তোমার বাবার নামও অভিজিৎ। হ্যাঁ, ইন্সপেক্টর অভিজিৎ। হ্যাঁ, কিন্তু আমি সেই অভিজিৎ নই। ডক্টর অঞ্জলিকা, এই লোকটার বডি কাটা হয়েছে। মনে হচ্ছে এর হার্ট, লিভার, কিডনি চুরি করা হয়েছে। না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। ওনার হার্ট, কিডনি, লিভার সবই রয়েছে, কিছু চুরি হয়নি।
যদি কিছু চুরিই না করে তাহলে বডিটা কেটেছে কেন? স্যার এক সপ্তাহ এটা নিয়ে দ্বিতীয় কেস। স্যার একটা লোকের শরীরকে টুকরো টুকরো করে তাকে আবার সেলাই করা হয়। হ্যাঁ স্যার, আর এই সেলাইটা খুবই নিপুণ হাতে করা হয়েছে। এরকম সেলাই কোনো ডাক্তারই করতে পারেন। এই খুন কোনো ডাক্তার করেছে? হয়তো। ডক্টর অঞ্জলিকা, এর মৃত্যু কখন হতে পারে? আমি ভয় পাচ্ছিলাম আপনি এই প্রশ্নটাই করবেন। কেন? আপনি কেন ভয় পাচ্ছেন? লোকে তো আপনাকে দেখে কাঁপে। কিন্তু স্যার, আজ আমি ভয় পাচ্ছি। ওনার মৃত্যু খুবই অদ্ভুতভাবে ঘটেছে। ওনার ব্রেন চেক করলাম, ওনার ব্রেনের মৃত্যু 24 ঘন্টা আগেই হয়ে গেছে। আর ওনার ব্রেনের মৃত্যুর অনেকক্ষণ পরে হৃদস্পন্দন বন্ধ হয়েছে। তার মানে প্রথমে ব্রেনের কাজ বন্ধ হয়ে যায়, তারপরে হার্টে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারলেন আমি কেন ভয় পাচ্ছিলাম? কিন্তু এক্ষেত্রে তো উল্টোটা হয়েছে। মেডিকেল সায়েন্স অনুযায়ী প্রথমে হার্ট কাজ করা বন্ধ করে দেয়, মানে মৃত্যু হওয়ার পরে হার্টবিট বন্ধ হয়ে যায়, আর তারপরে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। স্যার, এনার রক্ত পরীক্ষা করলে জানতে পারি এনার কোনো একটা ইনফেকশন হয়েছিল, যে কারণে ওনার রক্ত জমাট বেঁধে গেছিল। স্যার, ব্লাড ক্লটিং এর জন্য এনার মৃত্যু হয়েছে। এই লোকটার শরীরকে কেটে আবার সেলাই করে দেওয়া হয়েছে। বডির কোনো অংশও চুরি করা হয়নি। রক্ত ইনফেকশন হয়েছে আর এর মৃত্যু রক্ত জমাট বাঁধার কারণেই হয়েছে। ব্যাপারটা ঠিকমতো মিল খাচ্ছে না স্যার। এটা সাধারণ কোনো খুন নয়। যদি আমরা ওই গাড়িটা পেয়ে যাই না, যেখান থেকে এনাকে ফেলে দেওয়া হয়েছে। কি নাম্বার ছিল ওই গাড়িটার? স্যার নাম্বারটা ঠিকমতো দেখতে পাইনি আমরা, ওতে মাটি লেগেছিল। ব্যাস MHO 2 আর 5 দেখতে পেয়েছি, মানে 2 আর 5-এর মধ্যে আরো দুটো নাম্বার থাকার। দয়া খোঁজ করে দেখতে হবে এমন কতগুলো গাড়ি আছে যার নাম্বার MHO দিয়ে শুরু হয়, যার প্রথম নাম্বার 2 আর শেষ 5। হয়ে গেল, প্রায় ধরো 10,000 গাড়ি আছে। 10,000? 10,000-এর মধ্যে একটা গাড়ি কি করে খুঁজে বের করব? সুধাকর, এটা ডিটেকশন। এবার দেখো এদের মধ্যে ট্যাক্সি কতগুলো। $5,440। তো বাঁচলো 4,560। এদের মধ্যে দেখো ভ্যান কতগুলো। $302। এবার এদের মধ্যে দেখো যে ডিপ সবুজ কালারের মন্টো ভ্যান কতগুলো। বস, লটারি লেগে গেছে। গাঢ় সবুজ রঙের একটাই ভ্যান আছে, যার নম্বর হলো MHO 2645। দেখো তো এই ভ্যানটা কার নামে আছে। বীরের নামের কোনো লোকের, চিনচলি বান্দার রোডে থাকে। চিনচলি বান্দার। বীরেন কোথায়? আপনারা কারা? আমরা CID থেকে আসছি। সিআইডি থেকে? আমি বীরেন, বলুন কি ব্যাপার? ওই লোকটাকে তুমি কেন খুন করেছো? খুন? আমি কাউকে খুন করিনি। কাল রাতে তুমি একটা লাশ রাস্তায় ফেলে দিয়েছিলে। তোমার সবুজ রঙের ভ্যান থেকে? হ্যাঁ, সবুজ রঙের গাড়ি? হ্যাঁ, ওই মন্টো কোম্পানির ভ্যান। MHO 2645 তোমারই ভ্যানের নাম্বার না? চপ। দেখুন, ওই ভ্যান তো আমারই ছিল, কিন্তু ওই ভ্যান থেকে লাশ ফেলা তো দূরের কথা, ওই ভ্যান রাস্তায় কোথাও দেখতেও পাবেন না। মানে ওই ভ্যান আমি অনেকদিন আগেই বেচে দিয়েছি। চাইলে আপনি নিজে গিয়ে দেখে নিন। চলো।
স্যার এই হলো সেই ভ্যান MHO 2645। স্যার এই গাড়ি অনেকদিন এখানে পড়ে আছে, এর অবস্থা দেখেই বুঝতে পারবেন। এটা কি করে হতে পারে? গাড়িতে ইঞ্জিনও নেই। স্যার এই গাড়িটাকে তো এই জায়গা থেকে 1 ইঞ্চিও সরানো যাবে না। ফ্রেডরিক্স, এটা আমি খুব ভালো করে জানি যে ইঞ্জিন ছাড়া গাড়ি চলতেই পারে না। আমি দেখতে পাচ্ছি এর অবস্থা। এই গাড়ি তো এখান থেকে নড়েনি, কিন্তু এই রকমই গাড়ি রাস্তায় দেখা গেছে। এটা হতে পারে কেউ এইরকমই আরেকটা ভ্যান তৈরি করেছে আর নাম্বারটাও সেম রেখেছে। এই গাড়ি কেউ কিনতে এসেছিল এখানে? না স্যার, এই ভাঙাচোরা গাড়ি কে কিনবে? আর একটু মনে করার চেষ্টা করো, হয়তো কেউ ভাড়া নিতে এসেছিল। হ্যাঁ স্যার, একজন লোক এসেছিল 1 সপ্তাহ আগে। তুমি? আগে আমি রকি, সেটজির কাছে আমি এখানেই কাজ করি। কি বলছিল এই লোকটা? আসলে গাড়িটা শুটিং এর জন্য চাইছিল, আমি বারণও করেছিলাম, কিন্তু ওনার এই গাড়িটাই চাই। কোনো নাম টাম বলেছ ওর? হ্যাঁ, ওনার কার্ড আছে আমার কাছে। হ্যাঁ, এটাই কার্ড। অখিলেন্দ্র, ফোন নাম্বারও আছে 26010453, রয়্যাল গার্ডেন, JVPD স্কিম। দাঁড়াও, এটাই তো মনে হচ্ছে রয়্যাল গার্ডেন। বলুন। আমরা CID থেকে আসছি। সিআইডি থেকে? অখিলেন্দ্র আছে? হ্যাঁ আছে। আপনার বাবাকে কি প্রয়োজন? একটা খুনের ব্যাপারে আমরা কথা বলতে চাই। কিন্তু খুনের ব্যাপারে কি বলবেন? কিছু কাজ আছে, তোমার বাবা খুন করেছেন। আমার বাবা? উনি এমন করতেই পারেন না। উনি বাড়িতে আছেন কি নেই? হ্যাঁ আছে। যদি দেখা করতে চান আসুন, নিজেই দেখা করুন। উনি খুন করতে পারেন কি না পারেন, আসুন। নিন, দেখুন, দেখা করুন আপনার খুনির সাথে। মাই গড, 7 বছর হয়ে গেছে উনি এইভাবে পড়ে আছেন। খুন করতে পারেন এই অবস্থায়? এই কথা তো ঠিক, ও খুন করতে পারে না। আচ্ছা, ওনার মেডিকেল রিপোর্টস আছে এখানে? নিন, পড়ে নিন। স্যার, এই রিপোর্টে তো কোনো গন্ডগোল নেই। 7 বছর আগে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। 7 বছর আগে। তখন থেকে এমনই আছেন। ইয়েস ডক্টর অঞ্জলিকা। হোয়াট? ডোন্ট টেল মি দ্যাট। ওরকম আরো একটা লাশ এসেছে ল্যাবে? আসুন স্যার, এই দেখুন আরও একটা লাশ পাওয়া গেছে, আর একই স্টোরি, বডিটা পুরো কাটা অবস্থায় পাওয়া গেছে। আর সেটাই, প্রথমে ব্রেনের মৃত্যু, তারপর হার্টের। কেউ
কেউ এভাবে কেন বডিগুলোকে কাটছে? এটাই ভাবতে ভাবতে স্যার আমার মাথায় একটা কথা এলো। আমি ভাবলাম এনার ব্রেনের ডিএনএ টেস্ট করলে কেমন হয়। দেখা যাক এমনটা কি করে হতে পারে যে তিনটে লাশেরই ব্রেনের মৃত্যুর সময় এক আর হার্টের আর এক। তো কি বোঝা গেছে? স্যার, তিনটে লাশেরই যে ব্রেন আছে এদের নিজের নয়, অন্য কারোর ব্রেন স্যার। তিনজনেরই? হ্যাঁ স্যার, তিনটে লাশেরই শরীর কারোর আর ব্রেন অন্য কারোর। স্যার, এটা ট্রান্সপ্লান্টের কেস। হ্যাঁ স্যার, কেউ একজন জীবিত মানুষের শরীরে মৃত মানুষের ব্রেন বসানোর চেষ্টা করেছে। যেহেতু এখনো পর্যন্ত তিনটে লাশ পাওয়া গেছে, এর মানে কেউ বারবার মৃত মানুষের ব্রেন বসানোর চেষ্টা করছে। স্যার, এটা কোনো ডাক্তারই হতে পারে, বা এমন কোনো লোক যে মেডিকেল সায়েন্সের ব্যাপারে খুব ভালো করে জানে। কারণ মনে হচ্ছে হঠাৎ মাথা খারাপ হয়ে গেছে, কোনো ম্যানিয়া। আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, না হলে আরো একটা লাশ পাওয়া যাবে। আমি সাহায্য করছি। এই যে লাশটা আমরা এখন পেয়েছি, এনার শার্টের উপর এই বাটনটাতে একটা আঙুলের চিহ্ন রয়েছে, একটাই ফিঙ্গারপ্রিন্ট। দয়া, কিছু পেলে তুমি? না, এখনো তো কিছু পাইনি। গ্রেট, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। ম্যাচ হয়ে গেছে? এর নাম হলো কালিয়া, এর সঙ্গে ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করে গেছে। এই কালিয়া আজকাল কি কাজ করছে? আরে সমস্যা তো এইখানেই, এ তো জেলে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, লাইফ ইনপ্রিজনমেন্ট। জেলে আছে, যাবজ্জীবন সাজা কাটছে। এই লোকটা জেল থেকে বাইরে এসে কাউকে খুন কি করে করবে? হতে পারে এর মেয়াদ শেষ হয়ে গেছে, তা না হলে হয়তো এই জেল থেকে পালিয়ে গেছে। চলো জেলে গিয়ে দেখি, ওখানেই জানতে পারা যাবে। স্যার, আমরা আপনার কাছে একজন অপরাধী সম্পর্কে কিছু জানতে চাইছি। এই দেখুন, ও এখানে জেলে আছে। আরে এ তো কালিয়া, এ একজনকে খুন করেছিল আর যাবজ্জীবনে সাজা কাটছে। কেন, কি ব্যাপার? স্যার, এ আরো একটা খুন করেছে। কি, আরো একটা খুন? হ্যাঁ স্যার, আমরা একটা লাশ পেয়েছি। ওই লাশের শার্টের বাটনে আমরা কালিয়ার আঙুলের ছাপ পেয়েছি। শার্টের বোতামে কালিয়ার ফিঙ্গারপ্রিন্ট? কিন্তু এ কি করে হতে পারে? স্যার, এটাই আমরা জানতে চাইছি, এটা কি করে সম্ভব হলো। কালিয়ার সঙ্গে একবার দেখা করব। কালিয়া, সিআইডির লোকেরা তোমার সঙ্গে দেখা করতে এসছে। কালিয়া, পরশু রাতে তুমি কোথায় ছিলে? আর কোথায় থাকবো, এখানেই তো ছিলাম, এই 6x8 কুঠুরিতে। না, তুমি এখানে ছিলে না, তুমি একটা খুন করেছো। কি কথা বলছেন আপনি সাহেব? আরে গত 8 বছর ধরে এই জেলে আমি বন্দি আছি। So, একে পরশু বা 1-2 দিন আগে বাইরে পাঠানো হয়েছিল হসপিটালে কোনো চেক আপ করার জন্য? না, একে কোথাও পাঠানো হয়নি। স্যার, ও কোনো না কোনো বাহানায় জেল থেকে বাইরে তো শিওর গেছিল। আপনি প্লিজ মনে করার চেষ্টা করুন। না না, এ বাইরে কোথাও যায়নি। যদি এ বাইরে না যায় তাহলে এর আঙুলের ছাপ ওই শার্টের বোতামে এলো কি করে? কোনো বড় ষড়যন্ত্র মনে হচ্ছে। ডক্টর, আপনি তো বলেছিলেন লাশ কখনো মিথ্যে কথা বলে না। এবার আপনার লাশ তো মিথ্যে কথা বলল। এটা হতেই পারে না। এটাই হয়েছে ডক্টর। বোতামে যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে সেটা কালিয়া নামে একজন খুনির, যে 8 বছর ধরে জেলে রয়েছে। যাবজ্জীবনের শাস্তি ভোগ করছে ও।
জেলের মধ্যে থেকেও কি করে খুন করতে পারে? যদি একটা ভাঙা চোরা বিনা ইঞ্জিনের ভ্যান 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, একটা লোক প্যারালাইসিসের কারণে 7 বছর ধরে জ্যান্ত লাশের মতন পড়ে আছেন, সেই লোকটা যদি কারোর খুন করতে পারে, তাহলে জেলের বাইরে বেরিয়ে কোনো কয়েদি কারোর খুন কেন করতে পারবে না? খুন করার পরে ও হয়তো আবার জেলে ফিরে গেছে। স্যার, আজকাল সবকিছু ঘটতে পারে। আমার তো এর সবকিছুই ভুল মনে হচ্ছে। কেউ জেনে শুনে আমাদের বোকা বানানোর জন্য ওগুলো রেখেছে। কালিয়ার আঙুলের ছাপ ওই বোতামে এমনি এমনি আসেনি স্যার। তার মানে কেউ জেনে শুনে লাশের বোতামে ওই ফিঙ্গারপ্রিন্টটা রেখেছে। স্যার, কালিয়া তো জেলে আছে, তাহলে ওর আঙুলের ছাপ এমনি এমনি তো ওই মৃত ব্যক্তির শার্টের বাটনে আসতে পারে না স্যার। জেলে নিশ্চয়ই কেউ ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওই জেলের মধ্যে থেকে কেউ ওর আঙুলের ছাপ নেয় আর সেই ছাপের কপি করে এই বাটনে হয়তো লাগিয়ে দিয়েছে। তুমি আবার ওই কালিয়ার সাথে জেলে গিয়ে দেখা করো। কালিয়া, মনে করার চেষ্টা করো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছিল গত কয়েক সপ্তাহে বা কয়েক মাস আগে। দেখা করতে? মনে করো কে কে এসেছিল দেখা করতে। এমন কোনো লোক যাকে তুমি চেনোই না? কিছু মনে পড়লো? হ্যাঁ স্যার, একটা লোক এসেছিল। কে কে ছিল সে? ও বলছিল কি ও আমার বাবার কোনো বন্ধুর ছেলে, কিন্তু আমি ওকে চিনি না স্যার। নাম কি ছিল ওর? নাম রাকেশ। রাকেশ নাম ছিল। রাকেশ দেখতে কিরকম ছিল? খুব স্মার্ট ছিল স্যার, খুব ফর্সা ছিল। ওর চুল ব্রাউন ছিল আর গোল মতো মুখ ছিল। ওর চোখটা সবুজ রঙের ছিল? হ্যাঁ স্যার। ওর হাইটটা একটু শর্ট তো, মানে 5 ফুটের একটু বেশি তো? হ্যাঁ স্যার। ও, রকি। রকি। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। দুটো খুন করার পর এখন বলছিস ভুল হয়ে গেছে? না, আমি কোনো খুন করিনি স্যার। একে তো খুন করেছিস, তার মধ্যে এমন লোকেদের ফাঁসিয়েছিস যারা খুন করেনি। একজন তো 7 বছর ধরে বাড়ির বাইরে যায়নি, আর একজন জেলে আছে। স্যার, আমি কিচ্ছু করিনি। আমি তো শুধু আমার চাকরি করছিলাম স্যার। চাকরি? স্যার, গত 2-3 মাস ধরে আমি তো বাড়িতে এমনিই বসেছিলাম, আর হঠাৎ করে একদিন আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেখলাম, অফিস সামলানোর জন্য একজন ছেলের প্রয়োজন। ছেলে ফর্সা হতে হবে, সোনালি চুল, সবুজ রঙের চোখ। যদি আপনাকে এরকম দেখতে হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন, 9819526495। স্যার, দিনে 3-4 ঘন্টার চাকরি, যার জন্য আমি 7,000 টাকা করে পাচ্ছিলাম। এর জন্যই আমি ফোন করেছিলাম। গল্প শুরু করে দিলি? না স্যার, আমি কোনো গল্প দিচ্ছি না, সত্যি কথা বলছি। তোকে চাকরি কে দিয়েছিল? কে সেই লোকটা? আমি চিনি না তাকে। যার হয়ে চাকরি করছো তাকেই চেনো না? হ্যাঁ, আমি চিনি না স্যার, আমি দেখিনি ওনাকে কখনো। শুধু ফোনে কথা বলেছিলাম, ইন্টারভিউ ফোনে দিয়েছি, সবকিছু ফোনেই হয়েছে স্যার। ফোনে ইন্টারভিউ হলো আর চাকরিও পেয়ে গেলি? হ্যাঁ, নাম কি ছিল লোকটার? আরে নাম তো বলেছিল। হ্যাঁ, এপি নাম ওনার। এপি? কোথায় থাকে? আমি জানি না স্যার, কিন্তু উনি আমাকে বলেছিলেন যে সিআইডিকে অন্য রাস্তায় পাঠিয়ে দাও। কালিয়ার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে আসলো? হ্যাঁ স্যার, ওটা আমিই নিয়েছি। আমি জেলে কালিয়ার সাথে দেখা করতে গেলাম, আর জড়িয়ে ধরার বাহানায় আমি ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছি। আমি জানতাম না স্যার যে এই খুনের চক্করে আমি ফেসে যাব। কিন্তু এই সমস্ত কাজ করানোর জন্য ও তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করে? ফোন টোন করেছিল? ও আমাকে চিঠি পাঠায় স্যার। লেটার? কোথায় পাঠায় ও লেটার? একটা লেটার বক্স আছে স্যার। কোথায় সেই লেটার বক্স? শপিং কমপ্লেক্সে। শপিং কমপ্লেক্সটা কোথায়? চিরানি রোডে।
এটাই ওই লেটার বক্স যেখান থেকে আমি চিঠি পাই। তোর অফিস কোথায়? স্যার অফিস টফিস তো কিছু নেই, শুধু এই চিঠিতে যা লেখা থাকে আমাকে তাই করতে হয়। আচ্ছা, এই বক্সটা কার নামে আছে? স্যার এই দোকানদারের। কি ব্যাপার স্যার? আমরা সিআইডি অফিসার। এই লেটার বক্সটা তোমার? হ্যাঁ স্যার। এই লেটার বক্সটার রহস্যটা কি? হ্যাঁ স্যার কেন, কি হয়েছে স্যার? তোমার এই লেটার বক্সে অন্য কোনো লোক কি করে চিঠি ফেলে যায়? হ্যাঁ, স্যার আমি মানে ও ভাড়াই দিয়েছি স্যার। লেটার বক্স ভাড়ায়? হ্যাঁ স্যার, একটা লোক এপি নাম, ও আমাকে বলতে লাগলো যে আমি তোমাকে প্রত্যেক মাসে 300 টাকা দেব যদি আমি ওকে প্রত্যেক দিন একটা চিঠি এই বক্সে ফেলতে দিত। আর তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ স্যার। এপি রোজ কটার সময় লেটার ফেলতে আসে? সকাল ঠিক 8টার সময় আসে স্যার। তারপরে এই রকি এসে ওই চিঠি নিয়ে যায়। ও আসে কি করে? কোনো গাড়ি টাড়ি আছে ওর কাছে? না স্যার, ও বেসের বাসে আসে স্যার। ওই ওই বাস স্টপ দেখছেন না স্যার, ওখানেই ও নামে। ও কি আজকেও এসেছিল? না স্যার, গত 2 দিন আসেনি স্যার। আমার মনে হচ্ছে ও রকির অ্যারেস্টের ব্যাপারে জানতে পেরে গেছে। আচ্ছা, আপনি কি বলতে পারেন ও দেখতে কিরকম ছিল? হ্যাঁ স্যার, খুব ভালোভাবেই বলতে পারি স্যার। ফ্রেডরিক্স, তুমি ওনাকে বিউরোতে নিয়ে গিয়ে স্কেচ বানাও। ইয়েস স্যার। আসুন, চলো। দয়া, ততক্ষণ আমরা এই টিকিট চেকারের কাছে বাসের ব্যাপারে জিজ্ঞাসা করি। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। এই বাস স্টপে আসা বাসের ব্যাপারে কিছু জানতে চাই। বাসের ব্যাপারে? হ্যাঁ, আপনি কি বলতে পারবেন যে এই বাস স্টপেতে সকাল 8টার কাছাকাছি কটা বাস আসে? সকাল 8টার সময় 3টে বাস আসে। 3টে? কোথা থেকে? স্যার প্রথম বাস যেটা কালাঘোড়া থেকে আসে 343 নাম্বার, ওটা ঠিক 7:50 এসে পৌঁছয়। আর দ্বিতীয়টা? দ্বিতীয় বাস এসে এখানে জুহু থেকে 344, এখানে ঠিক 8টায় পৌঁছে যায়। আর তৃতীয় বাস চেম্বুর থেকে আসে 349, এটা ঠিক 8:15 এসে পৌঁছয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কাল সকালে তুমি কালো ঘোড়া থেকে 343-তে ওঠো। আর সুধাকর, 344 যেটা জুহু থেকে ছাড়ে তুমি সেটাই ওঠো। আর আমি চেম্বুর থেকে 349-এ উঠবো। ফ্রেডি এখানে চলে আসবে। ও এখানে লেটার বক্সের পাশে দাঁড়িয়ে থাকবে খুনির স্কেচ নিয়ে। এইবার এই খুনিকে ধরতেই হবে। রং ফর্সা আর চেহারা গোল। হ্যাঁ স্যার, এমনই গোল। হ্যাঁ। নাকটা কিরকম ওর? নাক নাক একটু মোটা আর সামনে থেকে চাপানো। হ্যাঁ স্যার, এমনই নাক ওর। আর চোখ কিরকম ছিল? চোখ স্যার কালো আর একটু ছোট। হ্যাঁ স্যার, এমনই চোখ। আর হ্যাঁ স্যার, ওর চুল কালো আর ঘন আর মাঝখানে স্মৃতি করে। এবার দেখুন খুব ভালো করে, এরকমই দেখতে ছিল। খুব ভালো করে দেখুন। হ্যাঁ স্যার, প্রায় এরকমই দেখতে। গুড। চলো 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 চলো, আস্তে আস্তে ওটা 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 দেখে দেখে ওটা দেখে দেখে বাস খালি জায়গা আছে, খালি জায়গা দেখে 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 আস্তে আস্তে ওটা ওটা ঠিক করে চলো 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 আগে চলো তাড়াতাড়ি 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 ওটা তাড়াতাড়ি ঠিক করে চলো আরে ওটা 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 সামনে সামনে ভাই জায়গা আছে। আরে বাধা দেবেন না। ঠিক আছে ঠিক আছে, এতে যাচ্ছি। দাদা একটু শুনুন তো, ধাক্কা দিচ্ছেন কেন? দাদা আপনার টিকিট টিকিট টিকিট। দেখুন তো দাদা, এই ফটোটা মন দিয়ে দেখুন। একে কখনো আপনার বাসে দেখেছেন? না স্যার, আমি তো অনেক দিন পর আজকে এই ডিউটিতে জয়েন করেছি। এই রুটে যাওয়া আসা করে কখনো লোকটাকে দেখেছেন এই বাসে? দেখেননি? একটু ভালো করে মন দিয়ে দেখুন। টিকিট
লোকটা লিংক রোডে 6 নম্বর বাস স্টপে প্রত্যেক দিন নামে, হয়তো এই বাসে করেই যায়। কই ঠিক মনে পড়ছে না স্যার, প্রতিদিন আসে? আমাদের ধারণা যে এই লোকটা প্রায় রোজই বাসে ওঠে। আপনি দেখেছেন? আচ্ছা, আপনি দেখুন একটু। এনাকে চেনেন আপনি? না, দেখিনি। এক্সকিউজ মি, এনাকে আগে দেখেছেন আপনি? অনেক লোক আসে যায় বাসে, বাসে এত টেনশন আছে যে জিজ্ঞেসই করো না। অর্ধেক লোক তো টিকিটই নেয় না। তাহলেও একবার ভালো করে দেখে তো নাও, কিছু মনে পড়তে পারে। বাসে এত ভিড় বেড়ে গেছে যে লোক মাছির মতো ঢুকছে। মানলাম ভিড় আছে, মানলাম টেনশন আছে, আমি শুধু এটাই জিজ্ঞাসা করছি এই লোকটাকে কখনো দেখেছেন কিনা। আরে দিচ্ছি রে ভাই, একটা টিকিট। 5টা আরে টিকিট। দাঁড়াও না। আরে আমার টিকিটটা দাও। না স্যার, আমি দেখিনি। টিকিট। হ্যাঁ দয়া, না একটা লোকও একে চিনতে পারছে না, দেখলে? এরকমও সম্ভব। রোজ আসে এই রাস্তা দিয়ে, তাহলে কেউ দেখেনি কি করে হয়? ও মাই গড, ওই দেখো। দয়া, আরে ট্যাক্সি, ট্যাক্সি! তাড়াতাড়ি চলো, বাসের পিছনে চলো। এক মিনিট, গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান কন্ডাক্টর। সিআইডি এখানে 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 এখানে, ব্যাস 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 ব্যাস। এই সরে যাও তাড়াতাড়ি। আরে এক্সকিউজ মি, তাহলে তুই এপি? স্যার 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 আমাকে ক্ষমা করে দিন স্যার। এতগুলো লোককে খুন করে তুই ক্ষমা চাইছিস? স্যার আমি কোনো খুন করিনি স্যার। স্যার আমি তো চাকরি করছি স্যার। চাকরি? হ্যাঁ স্যার। তাহলে তুইও চাকরি করিস? হ্যাঁ হ্যাঁ স্যার। কার কাছে? স্যার উনি একজন ডাক্তার। এই ডক্টর তোকে বলছি খুন করতে? স্যার দেখুন স্যার, আমি আগেই বলেছি আমি কোনো খুন করিনি স্যার। দেখুন স্যার, আমি আপনাকে বলছি, ওই ডাক্তারবাবু আমাকে একটা চিঠি দেন, আর স্যার ওই ওই চিঠিটা আমি একটা অন্য লেটার বক্সে গিয়ে ফেলে দিই। স্যার এটাই আমার কাজ। কে ডাক্তার? কি করে ও? স্যার উনি অনেক বড় বৈজ্ঞানিক, কিছু একটা করছেন। কি কি করছে? স্যার এটা তো আমি জানি না, কিন্তু দিনরাত কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আর আর মনে হয় পৃথিবীর খুব ভালো কিছু একটা হতে পারে, সেই জন্য ওনাকে কেউ বিরক্ত করে না। স্যার আপনারা ওনাকে একা ছেড়ে দিন। আরে ডাক্তারের চামচা, তোর কথা শুনে না মাথার থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওকে যদি ছেড়ে দি না, আরো 4-5টা লাশ ফেলে দেবে ও। চল চল, দেখা ও কোথায়। স্যার স্যার এইটাই ওনার বাড়ি।
ইনি ওই ডাক্তার। ডক্টর, হ্যাঁ বন্ধ করো তোমার এক্সপেরিমেন্ট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাবা, 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 আমি বিক্রম। তোমার সঙ্গে ফোনে কথা বলেছিলাম পুনে থেকে। পুনা থেকে ফোনে? হ্যাঁ, আমি তো তোমাকে ফোনে বললাম যে তুমি রং নাম্বার ডায়াল করেছো। বাবা, তুমি আমায় চিনতে পারছো না কেন? আমি তোমার ছেলে বিক্রম। এ আবার কি নতুন সমস্যা? দেখো শোনো, আমি বলছি তোমার না কোথাও ভুল হচ্ছে। আমার তো এখনো বিয়েও হয়নি। ওসব আমি জানি না, আমি শুধু এখন তোমার সাথেই থাকবো। আমার সঙ্গে থাকবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি 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 কেঁদো না। এক মিনিট, আমার কথা শোনো আগে। তুমি তুমি এখানে এসে বসো 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 এখানে। এক মিনিট, তুমি আমার কথা শোনো। এক মিনিট, আমার একটা দরকারি কাজ আছে, আমি এসে তারপর তোমার সঙ্গে কথা বলছি। ওকে ফ্রেডরিক্স? হ্যাঁ স্যার। তুমি ওর জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, দেখো ওকে। বাবা কাঁদে না, ওরম ভাবে কাঁদে না। বাবা, অকারণে এতগুলো লোককে কেন মেরেছো? হ্যাঁ, আরে আমি তো ভালোই করছিলাম। আমি তো দুনিয়াকে এটাই দেখাতে চাইছিলাম যে যেমন নতুন হার্ট, নতুন লিভার, নতুন কিডনি লাগানো যায়, তেমন নতুন ব্রেনও লাগানো যেতে পারে। কিন্তু এতগুলো লোককে কেন মেরেছো তুমি? আরে ভালো করতে গিয়ে 3-4 জনের প্রাণ চলে যায় তো আমি কি করতে পারি? কবে থেকে এই কাজ করছো তুমি? হ্যাঁ, 3 মাস আগে আমার লাইসেন্স চলে গেছিল, তখন থেকে। আরও লাশ অনেক জমা হয়ে গেছিল, তো একটা একটা করে আমি ফেলতে শুরু করি। অনেক লোকের প্রাণ নিয়েছো তুমি, এর শাস্তি তুমি নিশ্চয়ই পাবে। বাবা, আর কত সময় লাগবে তোমার বাবা? বাবা? অভিজিৎ, তোমার বিয়েতে তো আমাকে ইনভাইট করোনি। স্যার, অভিজিৎ, তুমি তো আমাকে বিয়েতে বলোনি। স্যার বিয়ে হয়ে গেছে, ছেলেও হয়ে গেছে, জানতেও পারলাম না। মনে হচ্ছে আমাদের সিআইডি ছেড়ে দিতে হবে। আরে দয়া ভাই, আমার অবস্থা এমনিতেই খারাপ। ভাই অভিজিৎ, তোমার বিয়ের মিষ্টিটাও পাইনি আমরা। ওটা তো খবরের কাগজে পড়লাম, তারপর জানতে পারলাম। এই দেখো, সিআইডি অফিসার অভিজিতের জীবনে এলো এক অজানা ছেলে। আপনাদের এটা ইয়ার্কি মনে হচ্ছে? হ্যাঁ, এই ছেলেটাকে দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাবা, আচ্ছা দেখো, আমায় একটা কথা বলো, তুমি এখানে কার সঙ্গে এসেছো? একা। একা? কিন্তু কেউ তো তোমাকে আমার ব্যাপারে বলেছে। তোমাকে এখানে কে পাঠিয়েছে? বাবুল কাকা। বাবুল? বাবুল কাকা এ আবার কে? বাবুল কাকাই আমায় মানুষ করেছে, কিন্তু কিছুদিন উনি খুব অসুস্থ ছিলেন, সেই জন্য উনি মারা গেছেন। উনি মারা গেছেন? তো তারপর? উনি আমাকে এই ছবিটা দিয়েছিলেন, আর উনি বলেছিলেন আপনি আমার বাবা, আর আপনি এখন আমাকে আপনার কাছে রাখবেন। আচ্ছা শোনো, তোমার এই বাবুল কাকার কোনো ফোন নাম্বার, কোনো অ্যাড্রেস আছে তোমার কাছে? হ্যাঁ,
ওনার অ্যাড্রেস আছে তো আমার কাছে। এসিপি স্যার, এসিপি স্যার, এসিপি স্যার, 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 স্যার প্লিজ আমাকে সাহায্য করুন। আমার স্বামী মরতে বসেছে। কি হয়েছে? আমার স্বামীকে কেউ মেরে ফেলবে স্যার। দেখুন ম্যাডাম, আপনি নিজেকে সামলান। ফেডরিক্স, তুমি এই বাচ্চাটাকে ভিতরে নিয়ে যাও। ইয়েস স্যার। চলো বাবা, চলো। স্যার প্লিজ স্যার। এটা আগে বলুন, কে মারতে চাইছে আপনার স্বামীকে? আমি জানি না স্যার। যদি জানেনই না তাহলে কিভাবে বলছেন যে ওকে মারতে চাইছে? কি করে বলবো আমি আপনাকে? আপনার স্বামী কোথায়? ও তো নিখোঁজ। নিখোঁজ? ও যদি নিখোঁজই হয়ে থাকে তাহলে আপনি কি করে বুঝলেন যে ওকে কেউ মারতে চায়? ওই বাবা আমাকে বলেছিল। বাবা? এই বাবা মাঝখানে কিভাবে আসলো? একজন বাবার সঙ্গে আমার দেখা হয়, উনি ভবিষ্যৎ বলতে পারেন। উনি বলেছেন যে আমার স্বামী মরতে চলেছে। দেখুন, শহরের বিভিন্ন প্রান্তে এরকম ভণ্ড বাবা অনেক আছে যারা মিথ্যে ভবিষ্যৎবাণী করে, বুঝেছেন? আপনি এই বাবাকে পেলেন কোথায়? গেটওয়ে অফ ইন্ডিয়াতে। আমি আমার স্বামীর সঙ্গে কাল ওখানে বেড়াতে গেছিলাম। তুমি আমার ব্যাপারে কি ভাবো, আমাকে নিয়ে কতটা ভাবো, আমি খুব ভালো করে জানি সেটা। যদি না ভাবতাম তোমাকে কি ঘোরাতে নিয়ে আসতাম? হ্যাঁ নিয়ে এসেছো। 6 মাস পর আমরা বাইরে ঘুরতে এসেছি। বড় বড় কথা বলে চলেছে। তোমার সাথে কথা বলাই বেকার। হ্যাঁ ঠিক আছে। হয়ে গেছে ঘোরাফেরা, বুঝছো? চলো এখান থেকে। কপিল, খেয়েছো অনেক গেটওয়ের হাওয়া। আপনি নাম ধরে ডাকলেন? আপনি আমাকে কিভাবে চেনেন? আমি আরো অনেক কিছু জানি তোমার সম্বন্ধে। তোমার চেহারা পড়ে বলে দিতে পারি যে তোমার আর তোমার বউয়ের মধ্যে সবসময় ঝগড়া হয়। এবার এই লড়াই ঝগড়া ছেড়ে দাও, কারণ তোমাদের দুজনের কাছে সময় খুব কম আছে। মানে? সময় কম আছে মানে? এটা আপনি কি বলছেন? তোমার স্বামীর 24 ঘন্টার মধ্যে মৃত্যু হতে চলেছে। কি বলছেন? হ্যাঁ? হ্যাঁ? এটা এটা কি করে হতে পারে? তুমি যদি চাও তো একে বাঁচাতে পারো, কিন্তু উপায় করতে হবে। রাস্তা আমার কাছে আছে। আরে এ পাগলের মতো বকছে, বুঝলু কি সব? চলো এখান থেকে। কিন্তু কপিল, আরে ভণ্ড পণ্ডিতের কথায় কখনো মৃত্যু হয় নাকি? চলো তুমি আমার সাথে, চলো। কোথায় গেল ওষুধগুলো? জানি না ওষুধগুলো কোথায় রেখে দেয়। কপিল, কোথায় যাচ্ছ তুমি? মরতে যাচ্ছি, ওষুধ পাওয়া যাচ্ছে না। ওষুধ? ও তো আজ সকালেই শেষ হয়ে গেছে। তো বলোনি কেন আমাকে? ওটাই নিতে যাচ্ছি। না কপিল, তোমার মনে নেই ওই বাবা কি বলেছিলেন? 24 ঘন্টার মধ্যে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। যদি ওষুধ না পাই আমি এখনই মরে যাব। রাস্তার ওপারেই তো মেডিকেল স্টোর আছে, আমি এখনই নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। আরে আমি নিয়ে আসছি এখনই। প্লিজ কপিল, কপিল, কপিল প্লিজ। তারপর থেকে ও আর বাড়ি ফিরে আসেনি। আমি ওকে সব জায়গায় খুঁজেছি স্যার, আত্মীয়দের কাছে, বন্ধু বান্ধবের কাছে, সব জায়গায় ফোন করেছি স্যার, কিন্তু কপিলের কোথাও কোনো খোঁজ পাইনি আমি স্যার। তো এই জন্য আপনি মনে করলেন যে বাবার কথাই এখন সত্যি হয়েছে? স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার হতে পারে ওকে কেউ মেরে ফেলেছে স্যার, প্লিজ। দেখুন, কারোর কথায় বাঁচা মরা নির্ধারিত হয় না। নিজেকে সামলান ম্যাডাম, এরকম কিচ্ছু হয়নি যেটা আপনি ভাবছেন।
অভিজিৎ, তুমি এনার সাথে ওখানে যাও যেখান থেকে ওনার স্বামী নিখোঁজ হয়েছেন। সেখানে গেলেই জানা যাবে যে ওনার সাথে কি হয়েছে। স্যার, আমি শেষবার কপিলকে ওখান থেকে এদিকে আসতে দেখেছিলাম। ওই দেখুন। এক্সকিউজ মি, এই ছবিটা একটু দেখুন। অবাক করলেন, লোকে এখানে ওষুধের প্রেসক্রিপশন নিয়ে আসে, আপনি ছবি নিয়ে এসছেন। পেশেন্টের নাকি ডক্টরের? একজন পেশেন্ট, নাম কপিল। আরে এ তো আমাদের দুঃসতীদের কপিল ভাই। কি হয়েছে? আর আপনারা এই ছবি নিয়ে ঘুরছেন কেন? আপনারা কে? সিআইডি। সিআইডি? হ্যাঁ, তোমার এই কপিল দা কালকে রাত 1:30 থেকে 2 নাগাদ ওষুধ নিতে বাড়ি থেকে বেরিয়েছিল, এখনো বাড়িতে ফেরেনি। এখানে এসেছিল? হ্যাঁ এসেছিলেন স্যার, খুব খারাপ অবস্থা ছিল ওনার। আর এখান থেকে ওষুধও নিয়ে গিয়েছিলেন। তারপর কি হলো? ওই দিকে গিয়েছিলেন, রিক্সা স্ট্যান্ডের দিকে। ওইদিকে? কিন্তু ওর বাড়ি তো এইদিকে। হ্যাঁ স্যার, আমিও জিজ্ঞাসা করেছিলাম যে এত রাতে কোথায় যাচ্ছ, বাড়ি যাবে না নাকি? তো বললো কেউ ডাকছে। কে ডাকছে ওনাকে? আর স্যার এত কিছু তো আর জিজ্ঞাসা করিনি, আমি সিআইডি তো নয়। দয়া, একটা লোক মৃত্যুর জন্য ভয় পাচ্ছিল, একা ছিল, মাঝরাতে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল? শোনো, কাল রাতে এই লোকটা এখানে এসেছিল কারোর সঙ্গে দেখা করার জন্য। দেখো একে। না। 5 ফুট 10 ইঞ্চি হাইট হবে, নাইট স্যুট পরেছিল, ফর্সা রং। দেখেছো একে? বা এমন কোনো লোককে যে কাউকে ইশারা করে ডাকছিল? হ্যাঁ? না স্যার। এই লোকটাকে কালকে রাত্রে দেখেছিলে এখানে? দেখোনি? স্যার স্যার, আমি দেখেছি এনাকে, আমি দেখেছি এনাকে। কোথায়? স্যার, কালকে রাত্রে এনারা এসেছিলেন এখানে এক মেয়ের কাছে। কাল রাতে আমি আমার নিজের রিক্সায় শুয়েছিলাম, তো আমার চোখ লেগে গেছিল। আর যখনই আমি চোখ খুললাম তখনই আমার রিক্সার আয়নায় দেখলাম যে একটা খুব সুন্দর মেয়ে কাউকে ইশারায় কিছু বলছে। লম্বা আর কোকড়ানো চুল ছিল তার, অনেকটা লম্বা ছিল। স্যার ও চলে গেল ওনাকে নিয়ে। স্যার আমিও ভাবলাম ওদের পেছনে যাই, কিন্তু সেই সময় একটা ভাড়া পেয়ে গেলাম, আমি চলে গেলাম। তো তুমি চলে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্যার। ওই গলিটা আমাদের দেখাতে পারবে? হ্যাঁ চলুন স্যার। স্যার, এই গলিতে এসেছিল ওরা। গলিটা তো সামনে বন্ধ। আর স্যার খুব নোংরাও হয়ে আছে। স্যার, স্যার এই দেখুন। ওষুধ? মনে হচ্ছে এটা সেই ওষুধ যেটা কাল রাত্রে কপিল নিয়েছিল। এটা এটা এখানে কি করে এলো? স্যার, কপিলের কিছু একটা হয়েছে। কপিল! 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 জায়গাটা ভালো করে দেখো, হয়তো আমরা এমন কিছু খুঁজে পেতে পারি যাতে আমরা কপিলের কাছে পৌঁছে যাই। রক্ত? স্যার, এখানেও রক্ত।
ম্যাডাম ম্যাডাম শান্ত হন। মনে হচ্ছে মাথায় কোনো ভারী জিনিস দিয়ে মেরেছে। এই হলো সেই ভারী জিনিসটা, রড। মাথায় বেশ গভীর আঘাত পেয়েছে, মনে হচ্ছে রড দিয়ে কেউ সজোরে মেরেছে। কিন্তু স্যার, এই রডে কোনো আঙুলের চিহ্ন দেখা যাচ্ছে না। তার মানে কেউ ভেবে চিনতে এই কপিলকে মেরেছে, ওই নিরিবিলি জায়গায় ডেকে। কিন্তু যে মেরেছে সে কি করে জানলো যে কপিল মাঝরাতে ওই ওষুধের দোকানে আসবে? স্যার, এই জাগৃতি মনে হচ্ছে কিছু লুকোচ্ছে আমাদের কাছে। জাগৃতি দেবী, যদি আপনি আপনার স্বামীর খুনের ব্যাপারে কিছু জানেন তাহলে আমাদের সত্যিটা বলবেন। স্যার, আমার স্বামীর মৃত্যুর ব্যাপারে তো ওই বাবা আমাদের বলেছিলেন, আর সেটা সত্যি হয়ে গেল। এটা কি করে হতে পারে স্যার? দেখুন, আজ অব্দি এমন কোনো বাবা জন্মায়নি যে মৃত্যু নিয়ে এত সঠিকভাবে বলতে পারে। আপনি নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছেন। আমি কেন আপনাদের কাছ থেকে লুকোবো স্যার? মেরে ফেললো। মেরে ফেলেছে? কে মেরেছে? জানি না স্যার। জানেন না? কে খুন হয়েছে? আমার স্বামীর। আপনার স্বামীর? কি হয়েছিল ঠিক করে বলুন। ও বলেছিল আমার স্বামী দুদিনের মধ্যে মারা যাবে। কে বলেছিল? বাবা। আমরা এইসব কথায় বিশ্বাস করি না, তাই আর এইসব কথায় গুরুত্ব দিইনি। কিন্তু বাবার কথা সত্যি হয়ে গেল। একেও একইভাবে খুন করা হয়েছে, কপিলের মতো। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ওখানে একটা রড পাওয়া গেছিল, কিন্তু এখানে তো কোনো মার্ডার ওয়েপন দেখা যাচ্ছে না। অভিজিৎ, হ্যাঁ দয়া। ও, এটা দিয়েই মারা হয়েছে। দয়া, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নাও। হতে পারে একটা ফিঙ্গারপ্রিন্ট থেকে দুটোকে সলভ করতে পারি। দেখুন, আপনার স্বামী যখন খুন হয়েছিলেন আপনি তখন কোথায় ছিলেন? আমার অফিসেই স্যার। আমি একটা কল সেন্টারে কাজ করি। আজ যখন আমি অফিস থেকে ফিরলাম তো দেখলাম দরজাটা খোলা ছিল। এমন কোনোদিন হয় না স্যার। যখন আমি ভেতরে ঢুকলাম তখন দেখলাম যে প্রশান্ত মেঝেতে পড়ে আছে। কেউ ওকে খুন করে দিয়েছে। আচ্ছা, এটা বলুন, আপনার স্বামীর কোনো কি শত্রু ছিল? জানি না স্যার, কিন্তু ওর বন্ধুরা সবাই খুব ভয়ঙ্কর। হোয়াট ডু ইউ মিন? বন্ধুরা বিপজ্জনক ছিল তার মানে? আমার স্বামীর ফায়ার আর্মসের বিজনেস স্যার। কি? আপনার স্বামী অস্ত্র বিক্রি করত? আচ্ছা, ওনার কাছে কি লাইসেন্স ছিল? হ্যাঁ স্যার, আমাদের খুব বড় একটা দোকান আছে জিপি রোডে। ভালোই চলে বিজনেস।
কিন্তু এই বিজনেসই শেষ করে দিল আমার স্বামীকে। এটা আপনি জোর দিয়ে কি করে বলতে পারছেন যে শুধুমাত্র বিজনেসের কারণেই? এটা আমি বলছি না স্যার, বাবা বলেছিলেন। উনি বলেছিলেন যদি এই ব্যবসা না বন্ধ হয় তাহলে তুমি মরবে। সেই একই কথা। বাবার সঙ্গে কি গেট অফ ইন্ডিয়াতে দেখা হয়েছিল? হ্যাঁ স্যার। সেই একই বাবা। এ কি ধরনের বাবা? এ বলছে যে কেউ মারা যাবে আর সত্যিই সে মারা যাচ্ছে। বুঝে উঠতে পারছি না। আর কেই বা এদেরকে মারছে? স্যার সে যেই হোক না কেন একটাই লোক, তার খুন করার পদ্ধতিও এক, মাথা ফাটিয়ে। আর স্যার দুটো কেসে এই খুনি লাশের পাশে অস্ত্র ফেলে চলে যায়, যাতে কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই। স্যার মনে হচ্ছে ওই বাবাটাই গন্ডগোলের। ওই বাবার ভবিষ্যৎবাণী আর এই দুটো খুনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছেই। আমাদের খুব তাড়াতাড়ি এই বাবার সঙ্গে দেখা করতে হবে। এদিকে স্যার, এই যে এটাই সেই জায়গা। এখানে এখানে ওই বাবা দাঁড়িয়ে ছিল। আচ্ছা, কিন্তু এখানে তো কোনো বাবাকে দেখতেই পাচ্ছি না। শুনুন দাদা, এখানে কোনো বাবা ঘোরাফেরা করে? বাবা? এখানে তো অনেক বাবা ঘোরে। না, এ হচ্ছে সেই বাবা যে মুখ দেখে ভবিষ্যৎ বলে। চেহারা দেখে ভবিষ্যৎ বলে? দেখুন স্যার, এখানে সব বাবা এরকমই হয়। এক্সকিউজ মি, আপনারা এখানে কোনো বাবাকে দেখেছেন? না, আমরা এখানে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে এসেছি, আমরা কোনো বাবাকে দেখতে আসিনি। মনে হচ্ছে ওই বাবা আজকে আসেনি স্যার। ওই যে ওকে উপায় তো করতেই হবে। এরপরে আপনাদের ইচ্ছে। 1 মিনিট, তোমরা আমাকেই খুঁজছো না? ভালোই হলো তোমরা নিজেরাই এসেছো, নয়তো অনেক দেরি হয়ে যেত। সময় হয়ে গেছে তোর, মৃত্যু তোর শিয়রে দাঁড়িয়ে আছে। তুই খুব তাড়াতাড়ি মরবি। এই হলো আমার ছোট্ট মতো ঘর। আপনারা এখানে আপনাদের সমস্ত মনের কথা বলতে পারেন। এখানে শোনবার মতো কেউ নেই। কেন? এখানে এমন কি আছে? কারণ আমি এখানকার দেওয়ালের কান কেটে দিয়েছি। এই দেখুন, ক্লোজ সার্কিট টিভি। স্যার এই বাবাকে খুব শিয়ানা মনে হচ্ছে। বাবাজি, আপনি কি করে জানলেন যে আমরা আপনাকে খুঁজছি? দুটো খুন হয়েছে না? ইনি, আমি এনার মুখ দেখেই বলে দিয়েছিলাম যে খুন হতে যাচ্ছে। হয়ে গেল। আমার কথা কখনো মিথ্যে হয় না। দেখুন, আপনি এই ড্রামা বন্ধ করুন আর তাড়াতাড়ি বলুন খুনটা হলো কি করে, আর এই খুন কে করছে? এই সব খোঁজ করা তো আপনাদের কাজ না। খুন হবে এটা আপনি জানতে পারেন, কিন্তু খুন কে করবে সেটা জানেন না। হ্যাঁ, আমি শুধু মানুষের মুখ পড়তে জানি। মুখে যা দেখতে পাই ওটাই ভবিষ্যৎবাণী করে দিই। আচ্ছা, আপনি মুখ দেখে ভবিষ্যৎ বলেন। আমার মুখটা দেখুন আর বলুন আমার ভবিষ্যৎ কি। বাবার পরীক্ষা নিচ্ছ? বিশ্বাস নেই তোমার আমার ওপর? না। তুমি আর তুমি, তোমাদের দুজনের অভিশাপ লেগে আছে।
তোমার জীবনে কোনোদিন সন্তান সুখ হবে না। আর তোমার ছেলে এসেছে না তোমার সাথে দেখা করতে? বাবা, তুমি আমায় চিনতে পারছো না কেন? আমি তোমার ছেলে। আপনারও ছেলে এসেছিল, কিন্তু আপনি ওকে গুলি করে দিয়েছেন। নকুল দাঁড়াও! আমি এখানে প্রত্যেকের মুখ দেখে বলতে পারি যে ওর সাথে কি হয়েছে। আর যে মারা গেছে তাকে ছাড়ো, যে বেঁচে আছে তাকে বাঁচানোর চেষ্টা করো। তার মানে? মানে আমি আরো একটা মৃত্যু দেখতে পাচ্ছি। কি? এখানে এই ঘরের মধ্যে থাকা মানুষগুলোর মধ্যে একজন আছে যে খুব তাড়াতাড়ি মরবে। তুই মরবি। তোমার এই অফিসারের মৃত্যু খুব তাড়াতাড়ি হবে। মনে রাখবে, এখানে লাগবে গুলি। বাবা কখনো মিথ্যে বলে না। দয়া স্যারকে এই বাবা যা বলেছেন সেই কথাটা আবার যদি সত্যি হয়ে যায় তাহলে? কি ধরনের কথা বলছো ফেডরিক? হ্যাঁ, এসব ভবিষ্যৎবাণী ফালতু কথা। কিন্তু স্যার, কিছু মানুষ এরকম হয় যারা ভবিষ্যতের কথা বলতে পারেন। দয়া স্যারের সাবধানে থাকা উচিত। অদিতি, এই বোকার মতন কথা বলা থামাও। আগে এটা ভাবো, কপিল আর প্রশান্তর খুনির কাছে আমরা কিভাবে পৌঁছবো। স্যার, ওই মেয়েটা যে ওই রাতে কপিলের সঙ্গে দেখা করেছিল, ওকে যদি পাওয়া যায় কাজ হয়ে যাবে স্যার। ওই মেয়েটা কপিলের বন্ধুই হবে স্যার, সেই জন্যই অত রাতে ওর সঙ্গে দেখা করে, আর স্ত্রীকে না বলে। এই কপিলের ওয়াইফের নিশ্চয়ই কিছু জানা আছে। ওর ওয়াইফের সঙ্গে আরো একবার আমাদের দেখা করতে হবে। চলো। দয়া, তুমি এখানেই থাকো বিউরোতে। কেন স্যার? না, আমি বলছিলাম। স্যার, আপনিও এইসব কথা বিশ্বাস করেন? আমার কিচ্ছু হবে না স্যার, আমি যাব আপনাদের সাথে। আরে এসিপি স্যার, প্লিজ আসুন। জাগৃতি দেবী, আমাদেরকে সাহায্য করতে হবে। আমার সাহায্য? আগে হ্যাঁ, অটোওয়ালারা সেই রাতে আপনার স্বামীর সাথে যে মেয়েটিকে দেখেছিল, সেই মেয়েটাকে খুঁজছি। ওই মেয়েটাকে খুঁজতে আপনিই আমাদের সাহায্য করতে পারেন। আমি আপনাদের ওই মেয়েটার ব্যাপারে কি বলবো? এসিপি স্যার, আমি তো এই মেয়েটাকে চিনিই না। দেখুন জাগৃতি দেবী, ওই রাতে আপনার স্বামী খুব ভয় পেয়েছিল, মৃত্যুর ভয়ে। এমন একজন লোক যে এতটাই ভয় পেয়েছিল, সে নিশ্চয়ই মাঝরাতে গিয়ে অচেনা কোনো মেয়ের সঙ্গে দেখা করবে না। হ্যাঁ, সে এমন কোনো মহিলা যাকে কপিল খুব ভালোভাবেই চিনতো। হতে পারে কপিলের কোনো বন্ধু। আপনার কাছে আপনার বন্ধু বা আত্মীয়দের ছবি নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, আমরা ওগুলো দেখতে চাই। আমরা সেই মেয়েদের সঙ্গে দেখা করতে চাই যাদের চুল লম্বা আর কোঁকড়ানো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই মেয়েটিকে? ওটা আমার বোনের ছবি। ও আমেরিকাতে থাকে। ইনি ইন্ডিয়াতে আসেন না? হ্যাঁ, ও গত সপ্তাহে আসবে বলেছিল, কিন্তু হঠাৎ করে ফোন পাই যে ও আসবে না। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আপনার ভয় করছে না? ভয়? কিসের ভয়? মৃত্যুর। ওই বাবা যে বলেছিলেন আপনার মৃত্যু। আমি এইসব কথা বিশ্বাস করি না। আমার স্বামীও এই কথাটাই বলতেন। এটা তুমি ঠিক আছো? লেটস গো।
তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। ঠিক আছে। স্যার এখানে তো কেউ নেই। কার এত সাহস যে সিআইডি অফিসারের উপর গুলি চালায়? স্যার মনে হচ্ছে বাবারই কোনো লোক হবে। ও দয়ার ব্যাপারে যা বললো তাই হয়েছে। এটা কি করে সম্ভব? স্যার 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 তাড়াতাড়ি চলুন, দয়া স্যারের অবস্থা খুব খারাপ। মাই গড, কাম অন। মাই গড, এক্ষুনি আমাদের অ্যাম্বুলেন্স দরকার, তাড়াতাড়ি প্লিজ, অনেকক্ষণ ধরে বলছি, একটু তাড়াতাড়ি করুন। দয়া, দয়া, কিচ্ছু হবে না তোমার। কাম অন, বি ব্রেভ নাও। স্যার আমি আগেই বলেছিলাম যে আপনি দয়া স্যারকে এখানে আনবেন না। ওই বাবা। না স্যার, না, এইসব ওই বাবার কথা হচ্ছে না স্যার। অন্য কোনো ব্যাপার আছে স্যার, কোনো ষড়যন্ত্র আছে স্যার, কোনো বড় ষড়যন্ত্র স্যার। দয়া, এসব বলার সময় নয়। ওই খুনিকে অবশ্যই ধরবেন স্যার, আর সে যেই হোক না কেন। দয়া ওকে আমরা ধরবই, ওকে ঠিক খুঁজে বার করবো। ডক্টর, এখন দয়ার কন্ডিশন কেমন? স্যার এখনই কিছু বলা যাচ্ছে না। মানে গুলি এখানকার এই হাড়ে লেগেছে, কলার বোনে। আর এখানকার এই হাড়ে লাগার পর ওর আশেপাশেও কিছু ড্যামেজ করেছে এই গুলি। ডক্টর, কিন্তু এটা কখন জানতে পারবো যে দয়া স্যার? আগামী 24 ঘন্টা পর্যন্ত কিছু বলা মুশকিল। এক্সকিউজ মি। বুঝতে পারছি না স্যার, একজন বাবার কথা এতটা সত্যি হলো কি করে? হ্যাঁ, আমি তো এটাও বুঝতে পারছি না যে একটা লোক কি করে বলে দেয় যে আগামীকাল কি হবে। অভিজিৎ, ওই বাবাকে বিউরোতে ডেকে নিয়ে আসো। আমি ওর পা জড়িয়ে ধরবো, আর না হলে ওর পা টেনে ধরে ওকে ঝুলিয়ে দেব উল্টো করে। আসুন। সব কি ব্যাপার, আমাকে ডাকলেন কেন? বাবা, আপনি যা বলেছেন সবটাই সত্যি হয়েছে। আমাদের একজন সিআইডি অফিসারকে কেউ সত্যিই গুলি করেছে। ও যে কোনো সময় মারা যেতে পারে। আপনি এসব কথা বললেন কি করে? সব ওই ওপরওয়ালার মায়া। বাবা, আমাদেরকে আরো একটু সাহায্য করতে হবে। সাহায্য? হ্যাঁ, আমার একটা লোকের ভবিষ্যৎ জানার দরকার। সে বেঁচে থাকবে কি না। কোথায় আছে সে? সে এখানেই আছে, ওই পর্দার পেছনে। এর মুখটাকে খুব ভালো করে দেখবেন বাবা। বলুন, এর মৃত্যু কখন হবে? কি মজা হচ্ছে এটা? তোমার কাছে মাত্র 2 মিনিট আছে। স্যার, স্যার আমাকে মাফ করুন স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমি পায়ে পড়ছি, আমাকে মাফ করে দিন স্যার। আমি কোনো বাবা টাবা নই। তাহলে তোর ভবিষ্যৎবাণী সত্যি হয় কি করে? আমি জানি না, বরং আমার নিজেরই খুব অবাক লেগেছিল যখন আমি জানতে পারলাম যে আমার ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে। ও স্যার, ও গেটওয়ে অফ ইন্ডিয়ার ওখানে যে মহিলারা স্বামীর সাথে ঘুরতো, আমি তাদের বলতাম যে তোমার স্বামী মারা যাবে। তারপর আর কি স্যার, তারপর ওরা ভয় পেয়ে যেত আর নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমার থেকে উপায় জিজ্ঞেস করতো। আর তুমি ওদেরকে উপায় বলে ওদের থেকে পয়সা নিতে। কিন্তু তুই আমাদের ব্যাপারে সব ঠিক বললি কি করে? কি করব স্যার, আমাদের তো ব্যবসায়ী হচ্ছে লোককে ভুল বোঝানো। সকালে উঠেই 8-10টা খবরের কাগজ কিনে পড়ে ফেলতাম, আর তারপর
আপনাদের ব্যাপারে তো খবরের কাগজে ছাপতেই থাকে। সে কথা তো ঠিকই আছে, কিন্তু তুমি বলেছো যে দয়াকে গুলি করা হবে, আর সেই গুলি লেগেছে কিভাবে? স্যার আমি জানি না স্যার, আমাকে আমাকে কেউ ফাঁসাতে চাইছে স্যার। হ্যাঁ নিশ্চয়ই আমাদের কথা কেউ শুনে নিয়েছিল, না হলে এখানে আপনাদের সমস্ত মনের কথা বলতে পারেন, এখানে শোনবার মতো কেউ নেই। কেন? এখানে এমন কি আছে? কারণ আমি এখানকার দেওয়ালের কান কেটে দিয়েছি। কিন্তু তোমার দেওয়ালের তো কান ছিল না, তাহলে কেউ শুনতে পেল কি করে? জানি না স্যার। যদি না জানো তাহলে জেনে বলতে হবে। অভিজিৎ, এই ঘরটার প্রতিটা কোণা সার্চ করো, এখানে এমন কিছু আছে যে সবার কথা শুনতে পায়। এ নিশ্চয়ই এখানে কিছু লাগিয়ে রেখেছে, কোনো মাইক্রোফোন বা ওই ধরনের কিছু। তাড়াতাড়ি দেখো। না স্যার, এখানে তো স্যার কিছুই নেই। আমি বলেছিলাম না স্যার যে এখানে কেউ কিছু লাগাতে পারবে না। তোমার সঙ্গে আর কে কে থাকে এখানে? কেউ নয় স্যার, আমি একাই থাকি, কোনো চাকর নেই আমার সাথে। তো তাহলে কেউ কি করে জানতে পারলো তোমার ভবিষ্যৎবাণীর ব্যাপারে, যে দয়ার উপর গুলি চালানো হবে? কেউ না কেউ তো এই কথাটা নিশ্চয়ই শুনেছে। স্যার হতে পারে যে ওই সময় দয়ার ভবিষ্যৎবাণীর সময় যারা এখানে দাঁড়িয়েছিল ওদের মধ্যেই কারুর এ কাজ হতে পারে। ওদের মধ্যে কারো? মাই গড, ইয়েস, এই কথাটা আমার মাথায় আগেই এলো। আপনারা দুজনে জানতেন যে বাবা দয়ার গুলি লাগার ভবিষ্যৎবাণী করেছেন, তাহলে বাবার কথা সত্যি হলো কিভাবে? এটা আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন স্যার? যখন দয়া স্যারের গুলি লাগে তখন আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম। হ্যাঁ, কিন্তু মুগ্ধা তো ছিলেন না। স্যার আমি তো আমার বাড়িতেই ছিলাম। আপনার স্বামী অস্ত্রের বিজনেস করেন না, আর্মসের? হ্যাঁ। তাহলে কোন গান কিভাবে চালানো হয় সেটা তো খুব ভালো করেই জানেন আপনি। এটা আপনি কি বলছেন স্যার? আমি কিছু করিনি। আপনি কি করেছেন আর করেননি সেটা তো এক্ষুনি জানা যাবে। সুধাকর স্যার, সেই অটোওয়ালাকে নিয়ে এসো যে সেদিন রাতে এনাকে দেখেছিল। অটোলা? স্যার ও আমাকে কি করে দেখতে পারে? আমি তো অনেক দূরে। হ্যাঁ, আপনি তো অনেকটা দূরেই ছিলেন, আর সেদিন আপনি কোকড়ানো চুলের উইগ পরেছিলেন, তাহলে রিক্সাওয়ালা আপনাকে চিনবেন কি করে? স্যার স্যার আমি একলাই খুন করিনি স্যার, এও আমার সাথে ছিল স্যার, এও একজন খুনি স্যার। হ্যাঁ, আমরা দুজনেই আমাদের স্বামীদের খুন করেছি, কিন্তু আমাদের জায়গায় অন্য কেউ হলেও সেও হয়তো ঠিকই একই কাজ করত। নরকের মতন জীবন হয়ে গেছিল আমাদের। আমরা দুজনে এমন মানুষের সঙ্গে থাকতাম যে আমাদের না ভালোবাসতো না আমাদেরকে বিশ্বাস করত। কিন্তু ওনাকে খুন করার কি দরকার ছিল? আপনি আলাদা হয়ে যেতেন। কি করে আলাদা হতো? ওরা তো আমাদের ডিভোর্সও দিচ্ছিল না। আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না স্যার। আপনারা দুজন একে অপরকে কবে থেকে চেনেন? জাগৃতি আমার কলেজের বন্ধু স্যার। 8 বছর বাদে যখন আমাদের দেখা হলো তখন আমরা দুজনে আমাদের স্বামীকে নিয়ে খুব অশান্তিতে ছিলাম, কিচ্ছু বুঝতে পারছিলাম না যে আমরা কি করব। একদিন ওই বাবা আমাদের সাহায্য করতে পারেন। ওই বাবা আমাদের সাহায্য কিভাবে করতে পারে? উনি সকল মহিলাদের বলেন যে তোমার স্বামী মরতে চলেছে। তো তো কি, আমরা দুজনে আমাদের হাজবেন্ডকে নিয়ে আলাদা আলাদা করে ওনার কাছে যাব, উনি আমাদেরও এই কথা বলবেন, ব্যাস আমাদের কাজ হয়ে যাবে। আমাদের দুজনের স্বামীকে খুন করার সুযোগও হয়ে যাবে। বলে দেব যে বাবার ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেছে।
কিন্তু সিআইডি লোকেরা খুনিকে খুঁজতে খুঁজতে যদি আমাদের কাছে পৌঁছে যায় তাহলে? সিআইডির লোকেরা আমাদের পরিচিত জনের মধ্যেই সেই খুনিকে খুঁজে বেড়াবেন। ওনারা তো স্বপ্নের মধ্যেও বুঝতে পারবে না যে আমরা দুজন দুজনকে চিনি। কিন্তু ওই বোকা বাবাটা আমাদের সমস্ত প্ল্যানে একেবারে জল ঢেলে দেয়। ওই দিন ভুলবশত ইন্সপেক্টর দয়ার মৃত্যুর ভবিষ্যৎবাণী করে ফেলে। যদি বাবার কথা সত্যি না হয়ে যেত তাহলে আপনারা বুঝে যেতেন যে বাবার সব কথা মিথ্যে আর ওই খুনটা অন্য কেউ করেছে। আর তাই তুমি দয়ার উপরে গুলি চালালে। আমার ভুল হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন। স্যার, আমরা তো শুধু ওই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলাম যার মধ্যে আমাদের স্বামীরা আমাদের রেখেছিল। তোমাদের দুজনের সাথে যাই হোক না কেন, কিন্তু কাউকে প্রাণে মেরে ফেলার অধিকার তোমাদের নেই। তোমরা দুজনেই চরম অন্যায় করেছো, আর এর শাস্তি তোমাদের পেতেই হবে। কেমন আছো দয়া? স্যার ওই বাবা তো আমাকে উপরে পাঠানোর সমস্ত ব্যবস্থাই করে দিয়েছিল স্যার। তোমার ভাগ্য বাবার ভাগ্য থেকে অনেক বড়। স্যার অভিজিৎ কোথায়? অভিজিৎ? সে তো কোথাও মাথায় হাত দিয়ে বসে আছে। কেন স্যার? যদি হঠাৎ কেউ জানতে পারে যে ওর 9 বছরের ছেলে আছে, তাহলে মাথায় হাত দিয়ে বসবে না তো কি করবে? স্যার ওই বাবার কাছ থেকে জেনে নেব যে এই ছেলেটা কার। বাবা